স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্থিতরিতের প্রথম ক্লাসে। আজকে আমরা স্থিতরিতের যে ক্লাসটা নিব, বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস। অর্থাৎ এই অধ্যায়ের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই টপিকগুলো আমি একটু খুব সুন্দর করে তোমাদের বুঝায় সিরিয়াল অনুযায়ী লিখে দিব। তো ইন্টার সেকেন্ড ইয়ারের এটা হচ্ছে তোমাদের বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, স্থিরতড়িৎ। আমরা মেইনলি স্থিরতড়িৎ আগে পড়ে তারপরে গিয়ে চলতড়িৎ পড়ি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চলতড়িৎটা আমরা আগে পড়ে ফেলছি, এখন গিয়ে আমরা স্থিরতড়িৎ পড়তেছি। তো এতে খুব বেশি সমস্যা নাই। স্থিরতড়িৎ হচ্ছে কোনো একটা বিন্দুতে চার্জ থাকবে, সেই চার্জ চলাচল করবে না, অর্থাৎ কোনো কানেক্টিং ওয়্যারের মধ্যে দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাবে না, সে ওই স্থানে স্থির থেকে একটা ফিল্ড ক্রিয়েট করবে। তো ইলেকট্রোস্ট্যাটিক যে ফিল্ড, এই চার্জের এই ক্ষেত্রে তার প্রপার্টি, তার বৈশিষ্ট্য নিয়ে যে আলোচনা, সেটা মূলত আমরা এই অধ্যায়ে করব। আর চার্জ যদি কোনো একটা কানেক্টিং ওয়্যারের মাধ্যমে চলা শুরু করে, তাহলে সেটা হয়ে যাবে ডাইনামিক ইলেকট্রিসিটি, অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি। সেটা নিয়ে আমরা চলতড়িৎ অধ্যায়ে আলোচনা করব, কিন্তু অলরেডি আমরা সেটা করে ফেলছি। তো এখন আমি তোমাদের এই অধ্যায়ের টপিকগুলা লেখানোর আগে আমি এই যে কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রোস্ট্যাটিকের এই যে ব্রাঞ্চটা, ফিজিক্সে কোন ব্রাঞ্চ এইগুলো নিয়ে আলোচনা করা হয় সে সম্পর্কে একটা খুব ভালো ধারণা দিতে চাই। তো ফিজিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ যে ব্রাঞ্চ, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। এটা হচ্ছে ফিজিক্সের মেইন ব্রাঞ্চ, বা তুমি বলতে পারো মেজর ব্রাঞ্চ। এখন এই ইলেকট্রোম্যাগনেটিজম, এই ব্রাঞ্চের মধ্যে আরো কিছু সাব ব্রাঞ্চ আছে। এটাকে আমি দুইটা সাব ব্রাঞ্চে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আর একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক। তাহলে আমরা একটু লিখে ফেলি। প্রথম যে ব্রাঞ্চটা, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে কি, বাংলায় যদি বলি তাহলে এটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ তড়িৎ আধান উৎপন্ন হবে, হয়ে সে উৎপত্তি স্থানে সীমাবদ্ধ থাকবে, সে ওখানে একটা ফিল্ড ক্রিয়েট করবে, কোনো কানেক্টিং ওয়্যারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাবে না। যদি কানেক্টিং ওয়্যারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন সেটাকে আর আমি ইলেকট্রোস্ট্যাটিক বলতে পারবো না, তখন সেটাকে বলা হবে ইলেকট্রোডাইনামিক। ইলেকট্রোডাইনামিক। এই ইলেকট্রোডাইনামিককে আরো কয়েকটা ব্রাঞ্চে ভাগ করা যায়। এই ইলেকট্রোডাইনামিকের বিশাল একটা পরিসর আছে। তো একে যদি আমি ভাগ করি, তাহলে দেখো কয়টা ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, সিটি। এই কারেন্ট ইলেকট্রিসিটি, এটাকে যদি বাংলায় বলি তাহলে বলা হয় চলতড়িৎ, যেটা আমরা পড়ে ফেলছি। অর্থাৎ কারেন্ট কানেক্টিং ওয়্যারের মাধ্যমে যখন চলাচল করবে, তখন সেটা হয়ে যাবে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। দ্বিতীয় যে ব্রাঞ্চটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বাংলায় বলতে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। যখন আধান স্থির থাকবে, তখন সে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না। যখন একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, একটা কানেক্টিং ওয়্যারের মধ্য দিয়ে যখন তড়িৎ চলাচল করবে, তখন সে আশেপাশে একটা ফিল্ড ক্রিয়েট করে। তো এই ফিল্ডটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাই বলা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া ঘটবে। আর যদি আমরা পিওর ম্যাগনেট নিয়ে আলোচনা করি, তাহলে সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে পিওর ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম অর্থাৎ চৌম্বক ক্রিয়া, চুম্বকত্ব। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ, সেটাকে আমরা বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। খুবই গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ। এই যে আমরা মোটর, জেনারেটর ইত্যাদি পড়ি, ট্রান্সফরমার, এই সবগুলোর নীতি বা প্রিন্সিপাল কাজ করতে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে। অর্থাৎ উইদাউট টাচ, জাস্ট আবেশের মাধ্যমে, বাংলায় বলে এটাকে বলা হয় তড়িৎ চুম্বক আবেশ। অর্থাৎ আবেশের মাধ্যমে ইলেকট্রিসিটির যে ইন্ডাকশন যে প্রক্রিয়া বা অল্টারনেটিং কারেন্ট উৎপন্নের যে প্রক্রিয়াটা, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আমি একটু বাংলায় বলি। তড়িৎ চুম্বক আবেশ ও দিক পরবর্তী প্রবাহ। অল্টারনেটিং কারেন্ট মানে দিক পরবর্তী প্রবাহ। ডাইরেক্ট কারেন্ট মানে একমুখী কারেন্ট, আর অল্টারনেটিং কারেন্ট হচ্ছে উভমুখী কারেন্ট আর কি। তো এখন দেখো, এই যে মেইন জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা ইলেকট্রোম্যাগনেটিজমে আলোচনা করে থাকি। ফিজিক্সের এই ইলেকট্রোম্যাগনেটিজম, এটা হচ্ছে একটা পার্ট। এখন এই পার্টটা আমাদের বইতে কিভাবে আছে, এটা আমাদের কোন বইতে আছে? ফিজিক্স সেকেন্ড পার্ট বইতে আছে। কোথায় কিভাবে আছে? স্থির তড়িৎ, এটা আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে আছে, যেটা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। কারেন্ট ইলেকট্রিসিটি, এটা আছে আমাদের তৃতীয় অধ্যায়ে, যে অধ্যায়টা অলরেডি আমরা পড়ে ফেলছি এটা। এরপরে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, এটা আমরা পড়বো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, এটা আমরা পড়বো হচ্ছে চতুর্থ অধ্যায়ে।
এই চতুর্থ অধ্যায়ের মধ্যে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টও আছে, আবার ম্যাগনেটিজম আছে। এই দুইটা জিনিস নিয়ে আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। আর একেবারে লাস্ট ওয়ান, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে পঞ্চম অধ্যায়। আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের বইতে এই জিনিসগুলো এভাবে আছে। তাহলে তার মধ্যে আমাদের এইটা শেষ, অলরেডি এটা আমাদের শেষ। এখন আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক এই যে সিঙ্গেল পার্টটা, এটা নিয়ে আলোচনা করব। তো আমরা এখন দেখব যে এই পার্টের মধ্যে, স্থির তড়িতের মধ্যে কি কি টপিক আছে, যে টপিকগুলো আমাদের পড়া দরকার, আমাদের জানতে হবে। তো আমি সেই টপিকগুলো এখন সিরিয়াল করে দিচ্ছি। তাহলে অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক। ইন্টার সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পার্টের সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এইটা। যতগুলো চ্যাপ্টার আছে, বিলিভ মি, সবচেয়ে সহজ এবং বেসিক চ্যাপ্টার হচ্ছে এটা। তো এই অধ্যায়ে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব আমি একটু লিখে দিই। প্রথমে 1 নম্বর হচ্ছে তড়িৎ আধান ও আধানের বৈশিষ্ট্য, আধানের নেচার কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে টাইপস অফ চার্জ, অর্থাৎ চার্জের বা আধানের প্রকারভেদ। 2 নম্বর স্থির তড়িতের প্রথম সূত্র। চার্জের প্রকারভেদ পড়ার পরে আমরা যে প্রথম সূত্রটা পড়ব সেটা স্থির তড়িতের প্রথম সূত্র নামে পরিচিত। আধানের কোয়ান্টায়ন, এটা আধানের খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, আধানের কোয়ান্টায়ন। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতা। এই আধানের নিত্যতা বা সংরক্ষণশীলতার একটা উদাহরণ হচ্ছে অ্যানিহিলেশন অ্যান্ড পায়ার প্রোডাকশন। এটা আমরা আলোচনা করব। তোমাদের বইতে এটা নিয়ে তেমন কোনো কথাবার্তা বলা নাই, তো আমরা একটু বুঝবো, খুবই সহজ একটা জিনিস। 2 নম্বর যে টপিকটা আমরা আলোচনা করব, কুলম্বের সূত্র। 9 10-এ তোমরা পড়াইছো। এই অধ্যায়ের মেইন যে সূত্রটা, কুলম্বের সূত্র, ভিত্তি সূত্র এবং এর ক্ষেত্রতত্ত্ব। তো এখানে আমরা প্রথমে তো কুলম্বের সূত্র পড়বই, কুলম্বস ল, কুলম্বের সূত্রের বৈশিষ্ট্য। কুলম্বের সূত্র পড়তে গেলে আমাদের কয়েকটা আনুষঙ্গিক জিনিস আসবে, আনুষঙ্গিক কিছু টার্ম আসবে, যেমন পরাবৈদ্যুতিক ধ্রুবক, তারপর তড়িৎ ভেদনযোগ্যতা, যেটাকে বলা হয় ইলেকট্রিক পারমিটিভিটি, আর কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা পড়বো আমরা। আর এখান থেকে আরেকটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এবার আসো 3 নম্বর যে টপিকটা আমরা পড়বো, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল রেখা, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ প্রাবল্য ও কুলম্ব বলের সম্পর্ক। বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা, খুবই গুরুত্বপূর্ণ টপিক, মেইন ক্যালকুলেশন এখানে আসবে। বিন্দু আধানের জন্য তড়িৎ বিভবের রাশিমালা, সুপারপজিশন থিওরি অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল। অর্থাৎ তড়িৎ বিভবের জন্য সুপারপজিশন থিওরি এবং তড়িৎ প্রাবল্যের জন্য সুপারপজিশন থিওরি কি, এই জিনিসটা আমরা পড়ব। আর একটা জিনিস আছে সমবিভব তল, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে গোলাকার পরিবাহীর জন্য বিভিন্ন বিন্দুতে
তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের রাশিমালা। রাশিমালা না, অ্যাকচুয়ালি তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করব বিভিন্ন বিন্দুতে। তো সূত্র আমরা বুঝে যাব যে কিভাবে আসবে। 4 নম্বর হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি জিনিস? ইলেকট্রিক ডাইপোল বলে। এটা হচ্ছে একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, দুইটা খুবই ক্ষুদ্র চার্জ, একটা প্লাস কিউ চার্জ আর একটা মাইনাস কিউ চার্জ যদি কোনো একটা ক্ষেত্র তৈরি করে, একই পরিমাণ চার্জ কিন্তু বিপরীত প্রকৃতির, তাহলে সেই ক্ষেত্রকে বলা হয় হচ্ছে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এখন তড়িৎ দ্বিমেরুর মধ্যে কি আছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল। তড়িৎ দ্বিমেরুতে কোনো চার্জের উপর প্রযুক্ত টর্ক। তড়িৎ দ্বিমেরুতে কোনো চার্জের উপর কৃত কাজ বা সঞ্চিত শক্তি বলতে পারো। এরপরে তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে বিভব, তড়িৎ দ্বিমেরুর কোনো বিন্দুতে প্রাবল্য, অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর খুঁটিনাটি সব এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। 5 নম্বর একটা টপিক, একাই 100 আর কি, তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ এটা নিয়ে কিছু কথাবার্তা আমরা পড়ব। তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র পড়ব, সেটা হচ্ছে গাউসের সূত্র। গাউসের সূত্র। দেখো আমরা কুলম্বের সূত্রের টপিক একবার লিখছিলাম যে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। তো এই কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাগুলো দূর হয় হচ্ছে এই গাউসের সূত্র থেকে। এখন এই গাউসের সূত্রের মধ্যে আমরা কি পড়ব? গাউসিয়ান তল পড়ব। গাউসিয়ান তল, গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র, মানে গাউসের সূত্র থেকে কিভাবে আমরা কুলম্বের সূত্র প্রমাণ করতে পারি সেটা দেখব। কুলম্বের সূত্র থেকে কিভাবে গাউসের সূত্র আসা যায়। আগেরটা রিভার্স। লাইন চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ক্ষেত্র চার্জের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য। দেখো আগে আমরা এখানে কিন্তু পড়ছিলাম যে বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্য, বিন্দু আধানের জন্য বিভব। তো এটা আমরা কুলম্বের সূত্র থেকে পড়ি। এখন গাউসের সূত্রের সাহায্যে, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা যেটা করতে পারি না সেটা গাউসের সূত্র দিয়ে করা যায়। গাউসের সূত্রের সাহায্যে লাইন চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্র চার্জের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য খুব সহজে হিসাব করা যায়। কুলম্বের সূত্র দিয়েও করা যায়, কিন্তু প্রসেসটা একটু জটিল হয়। সেই কাজটা খুব সহজে করে সেটা হচ্ছে গাউস। গাউসের সূত্র দিয়ে আমরা এই জিনিসটা করতে পারি। 7 নম্বর এই অধ্যায়ের লাস্ট টপিক হচ্ছে ধারক অর্থাৎ ক্যাপাসিটর। তোমরা 9-10-এ একটু হালকা পাতলা পড়ে থাকতে পারো ক্যাপাসিটর সম্পর্কে। আমরা এখানে ডিটেলস ক্যাপাসিটর নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যে টপিকটা প্রথমে পড়বো সেটা হচ্ছে ধারক কি, হোয়াট ইজ ক্যাপাসিটর, এবং ধারকত্ব কি জিনিস, ক্যাপাসিটেন্স কি জিনিস, এই জিনিসটা আমরা পড়বো। তারপরে বিভিন্ন ধরনের পরিবাহীর ধারকত্ব পড়বো, যেমন গোলাকার পরিবাহীর ধারকত্ব, কিভাবে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। সমান্তরাল পাতধারকের ধারকত্ব, সমান্তরাল পাতধারকের মাঝে ডাইইলেকট্রিক পদার্থ থাকলে তার ধারকত্ব কিভাবে বের করা যায়, তার ধারকত্ব নির্ণয়টা আমরা শিখব। ধারকের সমবায়, রোধের যেমন সমবায় হয়, রোধকে আমরা যেমন শ্রেণীতে সমান্তরালে মিশ্র সমবায় করতে পারি, ঠিক তেমনি ধারকেরও সমবায় হয়। ধারকেরও শ্রেণী সমবায় হয়, ধারকেরও সমান্তরাল সমবায় হয়, ধারকেরও মিশ্র সমবায়। সেই জিনিসটা আমরা দেখব এবং লাস্টে আমরা আরেকটা জিনিস বের করব, সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। ধারক কতটুকু শক্তি সঞ্চয় করে রাখে এই জিনিসটা আমরা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখব। তো এইগুলাই ছিল আমাদের এই অধ্যায়ের টপিক। এই টপিকগুলো পড়লে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো টপিকগুলো আমি একটু লিখে নিলাম। এখন আমরা একটা একটা করে টপিক পড়া শুরু করব।
আর যে টপিকটা পড়া হয়ে যাবে তোমরা টিক দেওয়া শুরু করবা যে এই টপিকটা পড়া হয়ে গেছে। তাহলে আজকে আমরা একেবারে বেসিক থেকে শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে চার্জ কি এবং চার্জের প্রপার্টিগুলো কি কি। তাহলে এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রিক চার্জ। এই অধ্যায়টা যেহেতু চার্জেরই কারবার, সুতরাং ইলেকট্রিক চার্জ বলতে আমরা কি বুঝি, ইলেকট্রিক আধান বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালো করে জানা লাগবে। এবং এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু পরবর্তী টপিকগুলো আমাদের কাছে ইজি লাগবে। তো দেখো, তোমরা জুনিয়র ক্লাসে যখন চার্জ নিয়ে পড়াশোনা করছো তখন তোমরা পড়ছো যে একটা চিরুনিকে যখন মাথায় ঘষে সেই চিরুনিটাকে যদি ছোট ছোট কাগজের টুকরার সংস্পর্শ না হয় তখন সেই ছোট ছোট কাগজের টুকরাগুলো ওই চিরুনি দ্বারা আকর্ষিত হয়। কেন চিরুনি দ্বারা আকর্ষিত হয়? কারণ যখন তুমি মাথায় চিরুনিটা ঘষছো তখন ওই চিরুনিতে চার্জ উৎপন্ন হয়েছে, আমরা এটা পড়ছি। অথবা এরকম ঘটনা দেখছি আমরা যে একটা কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষার পরে সেই কাচদণ্ডটাকে আবার ছোট ছোট কাগজের টুকরার সংস্পর্শ আনলে সেটাও আকর্ষিত হয়। কেন? কারণ যখন আমি রেশমের কাপড় দিয়ে কাচদণ্ডটাকে ঘষছি তখন সেটা চার্জিত হয়েছে, ধনাত্মক বা ঋণাত্মক কোনো একটা চার্জে চার্জিত হয়েছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারি যে এই চার্জিত হওয়ার কারণে সে অন্য কোনো কিছুকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। তাহলে আমরা এখন এই কথাটা কি বলতে পারি যে আকর্ষণ বিকর্ষণ করলেই সেটা চার্জ হবে? তা কিন্তু আমি বলতে পারি না। কারণ কি, দেখো, দুইটা ভরের বস্তু তারা কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। কেন? মহাকর্ষ বলের কারণে তারা পরস্পরকে আকর্ষণ করে। তার মানে আকর্ষণ করার জন্য যে চার্জ হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আবার দেখো, বিকর্ষণ কিন্তু অন্য ক্ষেত্রেও ঘটে। যেমন চৌম্বকের যদি দুইটা একই মেরু হয় তারা পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত মেরু হলে তারা পরস্পরকে আকর্ষণ করে। তার মানে দেখো, এই যে চৌম্বকের ক্ষেত্রে বা মহাকর্ষ বলের ক্ষেত্রেও কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ ঘটনাটা ঘটে থাকে। মহাকর্ষ বলের ক্ষেত্রে বিকর্ষণটা ঘটে না, আকর্ষণটা ঘটে থাকে। তার মানে চার্জ হতেই হবে আকর্ষণ বিকর্ষণের জন্য এমন কিন্তু কোনো কথা নাই। তাহলে চার্জ বলতে আসলে আমরা কি বুঝি? চার্জ হচ্ছে পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। ভর যেমন একটা পদার্থের ইন্ট্রিনসিক প্রপার্টি, ঠিক তেমনি চার্জও পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। বইতে যে চার্জের সংজ্ঞাটা আমাদের আছে সেই সংজ্ঞাটা হচ্ছে এরকম: পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা বলতে তুমি কি কি বুঝো? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পদার্থ সৃষ্টিকারী এই তিনটা হচ্ছে মৌলিক কণিকা। এই পদার্থ সৃষ্টিকারী এই যে তিনটা মৌলিক কণিকা, এদের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকেই চার্জ বলে। অর্থাৎ চার্জ বলতে আমরা বুঝি পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম। এই চার্জ, ইলেকট্রিক চার্জ, এটা হচ্ছে পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। এই ইন্ট্রিনসিক প্রপার্টিটা অনেকটা ভরের মতো। যেমন ভর হচ্ছে পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি, ঠিক তেমনি চার্জও পদার্থের একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। যে প্রপার্টিটা এটা প্রকাশ পায় কাদের জন্য? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের জন্য। এর মধ্যে দেখো, ইলেকট্রন, এই মৌলিক কণিকাগুলোর মধ্যে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। ঋণাত্মক চার্জে চার্জিত। এর চার্জ হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব, সামনে একটা মাইনাস। প্রোটন, এই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত কণা। ধনাত্মক চার্জে চার্জিত। এর চার্জটা ইলেকট্রনের চার্জের সমান কিন্তু ধনাত্মক, 1.6 গুণ 10⁻⁻19 কুলম্ব। আর আরেকটা যে কণিকা আছে নিউট্রন, এই নিউট্রন হচ্ছে চার্জবিহীন কণিকা, এর কোনো চার্জ নাই, নিস্তড়িত কণিকা। এখন এই তিনটার জন্যই মূলত কোনো একটা পদার্থ চার্জিত হয়, সেটা ঋণাত্মক বা ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে। যেমন চিন্তা করো, কোনো একটা বস্তুতে যদি ইলেকট্রন এবং প্রোটনের পরিমাণ সমান সমান হয়, অর্থাৎ মনে করো n সংখ্যক প্রোটন আছে এবং সেম সংখ্যক ইলেকট্রন আছে, তাহলে এই বস্তুটা নিস্তড়িত হয়ে যায়। অর্থাৎ দেখো, যতটুকু ধনাত্মক চার্জ থাকবে ঠিক ততটুকুই ঋণাত্মক চার্জ আছে, তাহলে সেটা হয়ে যাবে নিস্তড়িত। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যক হলে সেটা হয়ে যাবে নিস্তড়িত, চার্জবিহীন। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। কিন্তু যদি কোনো বস্তুতে নাম্বার অফ ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা
গ্রেটার দেন নাম্বার অফ প্রোটন, অর্থাৎ প্রোটনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা প্রোটনের সংখ্যার চেয়ে যদি বেশি হয়, তাহলে দেখো ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জে চার্জিত কণা আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত কণা, তো ধনাত্মক চার্জের চেয়ে বেশি হচ্ছে ঋণাত্মক চার্জ, তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে তখন সেটা হবে ঋণাত্মক চার্জে চার্জিত একটা আধান। এবার দেখো যদি উল্টা ঘটনা ঘটে, প্রোটনের সংখ্যা, কোনো একটা বস্তুতে প্রোটনের সংখ্যা সেটা যদি ইলেকট্রনের সংখ্যার চেয়ে বেশি হয়, তাহলে আমরা তখন সেটাকে বলে থাকি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। তার মানে সেটা হচ্ছে ধনাত্মক আধান। তাহলে এইভাবে দেখো ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার উপর ভিত্তি করে কোনো বস্তু নিস্তড়িত হতে পারে, কোনো বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হতে পারে এবং কোনো বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে। তাহলে আধান আমরা বলতে কি বুঝি? পদার্থের একটা মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম, যা প্রকাশ পায় কার জন্য? ইলেকট্রন এবং প্রোটনের জন্য, অর্থাৎ মৌলিক কণিকাগুলোর জন্য এটা। এখন কোন একটা বস্তুতে চার্জের পরিমাণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? চার্জকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। মনে করো এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুতে চার্জ আছে, এই চার্জকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে। সেটা তুমি বড় হাতের কিউ দিয়ে প্রকাশ করতে পারো বা ছোট হাতের কিউ দিয়ে প্রকাশ করো, এটা দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হলে আমরা লিখবো প্লাস কিউ চার্জ, আর যদি কোনো বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো মাইনাস কিউ চার্জ। এভাবে আমরা কোনো বস্তুতে চার্জের প্রকাশটা করে থাকি, অর্থাৎ কিউ দ্বারা চার্জকে প্রকাশ করা হয়। চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক, ইউনিট অফ চার্জ, এটা হচ্ছে কুলম্ব। বিজ্ঞানিক কুলম্বের নাম অনুযায়ী এটাকে বলা হয় কুলম্ব, যেটাকে আমরা বড় হাতের সি দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে চার্জের ইউনিট। চার্জ কি রাশি? চার্জ কি রাশি? চার্জ হচ্ছে স্কেলার রাশি। দেখো চার্জের কোনো দিক নাই, শুধু মান, স্কেলার রাশি। যেমন মনে করো কোনো একটা বস্তু আছে, এই বস্তুতে আমি বললাম এই বস্তুতে চার্জের পরিমাণ হচ্ছে +2 কুলম্ব, এতটুকু চার্জ, এর চার্জের পরিমাণ +2 কুলম্ব। কিন্তু +2 কুলম্ব এটা কি বলতে বলি আমি যে +2 কুলম্ব হচ্ছে উত্তর দিকে, এরকম কিন্তু আমি বলি না। অর্থাৎ চার্জের প্রকাশ করার জন্য দিকের কিন্তু দরকার নাই, শুধুমাত্র ওকে মান দিয়ে প্রকাশ করা যায়, এই কারণে এটা হচ্ছে স্কেলার রাশি। এবার আসো চার্জের প্রকারভেদ, টাইপস অফ চার্জ। চার্জকে কয় ভাগে ভাগ করা যায়? চার্জকে নরমালি 2 ভাগে ভাগ করা যায়। এক, ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ মাইনাস কিউ, আর একটা হচ্ছে ধনাত্মক চার্জ প্লাস কিউ। তা আগেই বলেছিলাম ঋণাত্মক চার্জ বলতে আমরা বুঝবো নাম্বার অফ ইলেকট্রন গ্রেটার দেন নাম্বার অফ প্রোটন, আর ধনাত্মক চার্জ বলতে আমরা বুঝবো নাম্বার অফ প্রোটন গ্রেটার দেন নাম্বার অফ ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রনের আধিক্য যদি বেশি থাকে তাহলে সেটা ঋণাত্মক চার্জ, আর ইলেকট্রনের আধিক্য যদি কম থাকে, ইলেকট্রনের পরিমাণ যদি কম থাকে তাহলে সেটা হবে হচ্ছে ধনাত্মক চার্জ। এই যে চার্জের প্রকারভেদটা আমরা করলাম, এটা হচ্ছে চার্জের প্রকৃতি অনুযায়ী চার্জের প্রকারভেদ। চার্জের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ চার্জ কি ধরনের, প্লাস চার্জ আর মাইনাস চার্জ, এটার প্রকৃতি অনুযায়ী চার্জকে এভাবে 2 ভাগে ভাগ করা যায়। চার্জ কোন বস্তুতে আছে এর উপর ভিত্তি করে চার্জকে 4টা ভাগে ভাগ করা যায়। চার্জ কোন বস্তুতে আছে এর উপর ভিত্তি করে চার্জের প্রকারভেদ। এর উপর ভিত্তি করে চার্জকে মোটামুটি 4টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বরটা হচ্ছে বিন্দু চার্জ। বিন্দু চার্জ, ইংরেজিতে বললে পয়েন্ট চার্জ। অর্থাৎ যখন কোনো চার্জ খুবই ক্ষুদ্র একটা বস্তুর উপর থাকবে, খুবই ক্ষুদ্র একটা বস্তুর উপরে থাকবে, তখন সেটাকে বলা হবে পয়েন্ট চার্জ। এই যে 2 নম্বরটা হচ্ছে লাইন চার্জ। যখন কোনো একটা বস্তু, যেটা মনে করো এরকম একটা দৈর্ঘ্য একটা তার, এর উপরে চার্জ থাকবে, এরকম একটা তার কানেক্টিং ওয়্যার, সেটা মনে করো এই যে পুরাটা প্লাস চার্জে চার্জিত, তাহলে এই চার্জটাকে বলা হবে হচ্ছে লাইন চার্জ। মনে করো এখানে এই যে লাইন চার্জের পরিমাণ হচ্ছে প্লাস কিউ চার্জ। তাহলে এবার চার্জ আছে কিসে? একটা সরু সুষম একটা দৈর্ঘ্য, তার উপরে চার্জ আছে, তাহলে এটাকে বলা হবে লাইন চার্জ। 3 নম্বরটা হচ্ছে ক্ষেত্র চার্জ, সারফেস চার্জ। সারফেস চার্জ বলতে এবার আমরা কি বুঝি? কোনো একটা মনে করো এরকম একটা সারফেস, পাতলা শীট বা এরকম একটা গোলাকার পরিবাহী, মাঝখানে ফাঁপা, এটা ফাঁপা একটা গোলক,
তাহলে এর পৃষ্ঠে যখন চার্জ থাকবে তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা ক্ষেত্র চার্জ বা সারফেস চার্জ, বা একটা পাতলা শীট, এরকম আয়তাকার একটা শীট, তার উপরে যখন চার্জ থাকবে সেটাকে আমরা বলবো এটা হচ্ছে ক্ষেত্র চার্জ, সারফেস চার্জ। আর একটা জিনিস লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আয়ত চার্জ বা ভলিউম চার্জ, বা ভলিউম চার্জ। এই আয়ত চার্জ বা ভলিউম চার্জ হচ্ছে, মনে করো একটা নিরেট গোলক, নিরেট গোলক, এই নিরেট গোলকের উপরে চার্জ আছে, তাহলে এটা পুরাটা জুড়ে চার্জ আছে, এর ভেতরে বাইরে চার্জ আছে, তাহলে এইটা তখন একটা আয়ত চার্জ হবে বা ভলিউম চার্জ হবে। বা এরকম মনে করো যে একটা নিরেট সিলিন্ডার, এই নিরেট সিলিন্ডার পুরাটা জুড়েই চার্জ আছে ভেতরে বাইরে, তাহলে তখন এইটা হবে হচ্ছে একটা ভলিউম চার্জ। তাহলে দেখো আমরা একটু বলতে পারি এখানে, এটা হচ্ছে লাইন চার্জ অর্থাৎ 1 ডাইমেনশনাল, এক অক্ষে, আর এটা হচ্ছে সারফেস চার্জ 2 ডাইমেনশনাল, আর আয়তন চার্জ হচ্ছে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তো এরকম ভাবে যদি এই বস্তুগুলোর উপরে চার্জ থাকে, তাহলে যে বস্তুতে চার্জ আছে তার উপর ভিত্তি করে চার্জকে এরকম 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। আর একটা জিনিস আজকে আমরা একটু পড়ি, সেটা হচ্ছে স্থির তড়িতের প্রথম সূত্র। স্থির তড়িতের প্রথম সূত্র, বলো তো স্থির তড়িতের প্রথম সূত্র কি মনে হচ্ছে? স্থির তড়িতের প্রথম সূত্র কোনটা হতে পারে? ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি দেখছি যখন আমি জিজ্ঞেস করি যে ক্লাসে স্থির তড়িতের প্রথম সূত্রটা বলো তো, তারাও কুলম্বের সূত্র শুরু করে দেয়। স্থির তড়িতের প্রথম সূত্র কুলম্বের সূত্র না। স্থির তড়িতের প্রথম সূত্রটাই দেখো আমি লিখতেছি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এটাই হচ্ছে স্থির তড়িতের প্রথম সূত্র। অনেক সময় মেডিকেলে প্রশ্ন আসে স্থির তড়িতের প্রথম সূত্র কোনটি, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কুলম্বের সূত্রেই টিক দিয়ে দেয়, হবে না, এটা না। স্থির তড়িতের প্রথম সূত্র হচ্ছে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। প্লাস চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, রিপেল করবে। মাইনাস চার্জ সমধর্মী চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, রিপেল করবে। আর যদি প্লাস চার্জ মাইনাস চার্জ হয় অর্থাৎ বিপরীতধর্মী চার্জ, দেন এই ক্ষেত্রে তারা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স। তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ, এটাই হচ্ছে স্থির তড়িতের প্রথম সূত্র। তো এটা আমরা খুব ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, মানে ন্যাচারের ঘটনা। সমধর্মী পরস্পরকে আকর্ষণ করবে, তাদের মধ্যে পেয়ার মহব্বত হয়ে যাবে। আর যদি বিপরীতধর্মী হয় তাদের মধ্যে তো পেয়ার মহব্বত হবে না, নেচার ওটা সাপোর্ট করে না। নেচার এই জিনিসটাকেই সাপোর্ট করবে যে সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো।